উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যার অধ্যায় 6 অবরোহ অনুমান। তো এই অধ্যায়ের এটি প্রথম ক্লাস। তো চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসে কি কি থাকছে। অবরোহ অনুমান, অবরোহ অনুমানের প্রকার, অমাধ্যম অনুমান, মাধ্যম অনুমান এবং শেষে আবর্তন। অবরোহ অনুমান কি তোমরা জানো। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। আমাদের বাস্তব জগতে সবকিছুই অনুমান করে সিদ্ধান্ত নিতে হয়। যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার আগেই আমাদের আগে অনুমান করতে হয়, তারপরেই আমরা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করি। অনুমান হলো জানা সত্য থেকে অজানা সত্যে গমন করার প্রক্রিয়া। যেমন দূর পাহাড়ের পাশে ধোঁয়া দেখে আমরা অনুমান করি নিশ্চয়ই ওখানে কোনো আগ্নেয়গিরি আছে, অথবা সেখানে কোনোভাবে আগুন লেগেছে। এইভাবেই আমরা অনুমান কার্যক্রম করে থাকি। তো যুক্তিবিদ্যায় একটা সিস্টেমেটিক ওয়েতে এই অনুমান প্রক্রিয়া করা হয়। তো অবরোহ অনুমান কি তোমরা জানোই যে অনুমান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আরোহ অনুমান আর একটা হচ্ছে অবরোহ অনুমান। তো অবরোহ অনুমান আমরা দেখে নেই যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে তার চেয়ে অপেক্ষাকৃত কম ব্যাপক অথবা তার সমান ব্যাপক কোন সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখি একটা উদাহরণ, যে এখানে এ বোঝাবে এ একটি বাক্য। তোমরা জানো যে আদর্শ আকারে 4টি বাক্য থাকে যুক্তিবিদ্যায়, এ ই আই ও। তো এখানে এ বাক্য হচ্ছে এটা সার্বিক সদার্থক বাক্য। সকল ডাক্তার হন উদার মানুষ, অতএব কোন কোন উদার মানুষ হন ডাক্তার। তাহলে এখানে দেখো এটা আশ্রয় বাক্য আর এটি হচ্ছে সিদ্ধান্ত। এটা সার্বিক সদর্থক আর এটা বিশেষ সদর্থক। তো দেখো আমরা সার্বিক আশ্রয় বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত অনুমিত করেছি। আশ্রয় বাক্য হচ্ছে সার্বিক, এর থেকে এটা কম, অর্থাৎ বেশি থেকে কমে যাওয়া। সার্বিক থেকে বিশেষে যাওয়ায় যে অনুমানে যাওয়া হয় সেটাই হচ্ছে অবরোহ অনুমান। অবরোহ মানে হচ্ছে যে বড় থেকে ছোটতে যাওয়া, সার্বিক থেকে বিশেষে যাওয়া। আমরা আরেকটা উদাহরণ দেখি, কারণ এখানে এই যুক্তিতে একটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত রয়েছে। আর এই উদাহরণে দেখো সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হন মানুষ, অতএব সকল কবি হন। এখানে দেখো আমাদের এই আশ্রয় বাক্য দুইটা থেকে আমরা একটা আশ্রয় বাক্য এসেছি। দেখো আবার আমরা এবার উত্তরটার সাথে আমরা মিলিয়ে দেখি। যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয় বাক্য থাকে, তাহলে এই উদাহরণে ছিল একটি আশ্রয় বাক্য, এটাতে আছে একাধিক আশ্রয় বাক্য। তার চেয়ে অপেক্ষাকৃত কম ব্যাপক, এখানে দেখো এটা বেশি ব্যাপক, এটা সার্বিক আর এটা বিশেষ, তাহলে কম ব্যাপক। কিন্তু এই উদাহরণে তার সমান ব্যাপক, অর্থাৎ এই আশ্রয় বাক্যের এখানে সার্বিক আছে, সিদ্ধান্ত কিন্তু সার্বিক হয়েছে। তাহলে এখানে কিন্তু সমান অবরোহ সমান সিদ্ধান্ত, সমান পরিমাণের সিদ্ধান্ত অনুমিত হয়েছে। কাজে আমরা দেখলাম যে অবরোহ অনুমান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আশ্রয় বাক্যের থেকে কম ব্যাপক অথবা আশ্রয় বাক্যের সমান সিদ্ধান্ত অনুমিত হয়। এবার আমরা দেখব যে অবরোহ অনুমানের উদ্দেশ্য কি। অবরোহ অনুমানের উদ্দেশ্য হচ্ছে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। তোমরা জানো যে সত্যতা দুই প্রকার, একটা হচ্ছে বস্তুগত সত্যতা আর আকারগত সত্যতা। আকারগত সত্যতা বলতে বোঝায় নিয়ম কানুন সঠিক কিনা, অর্থাৎ নিয়মতান্ত্রিক ভাবে সঠিক হলেই তাকে বলা হয় আকারগত ভাবে সত্য। আর বস্তুগত ভাবে সত্য হচ্ছে যে বাস্তবের সাথে এর মিল আছে কিনা। বাস্তবের সাথে যদি মিল থাকে তাহলে তাকে বস্তুগত সত্য বলে। এবার আমরা দেখব অবরোহ অনুমানের প্রকারভেদ। অবরোহ অনুমানের প্রকার হচ্ছে দুই প্রকার। দেখো অমাধ্যম অনুমান আর একটা হচ্ছে মাধ্যম অনুমান। অর্থাৎ এখানে মাধ্যম নেই, এখানে মাধ্যম থাকবে। ব্যাপারটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। এখানে দেখো আমরা অমাধ্যম অনুমানটা আগে পড়ি। যখন অবরোহের সিদ্ধান্তটি একটি আশ্রয় বাক্য থেকে অনুমিত হয় তখন
সেই অনুমানকে অবরোহ অনুমান বলে। যেমন সকল দার্শনিক হন জ্ঞানী মানুষ, অতএব কোন কোন জ্ঞানী মানুষ হন দার্শনিক। তাহলে দেখো এখানে আশ্রয় বাক্য আছে একটি, সিদ্ধান্ত একটি। তাহলে যখন অবরোহের সিদ্ধান্তটি একটি আশ্রয় বাক্য থেকে অনুমিত হয় তখন তাকে অমাধ্যম অবরোহ অনুমান বলে। তাহলে এটা প্রথমত এটা একটা অবরোহ অনুমান। কেন? কারণ একটি এটা সার্বিক বাক্য, এটা বিশেষ বাক্য, তাহলে সার্বিক থেকে বিশেষ হয়ে গেছে, এই জন্য এটা অবরোহ। আবার এখানে একটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনুমিত হয়েছে আমরা জানি। তাহলে যে অবরোহ, প্রথম কথা এটা হচ্ছে অবরোহ অনুমান, এবং এই যেহেতু এটা একটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনুমিত করেছে, এই জন্য এটা হবে অমাধ্যম অবরোহ অনুমান, অর্থাৎ এখানে কোনো মাধ্যম ব্যবহার করা হয়নি। তো এবার আমরা দেখব মাধ্যম অবরোহ অনুমান কি। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্যের মধ্যে বিদ্যমান সম্পর্কের ভিত্তিতে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অবরোহ অনুমান বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল, সকল কবি হন মানুষ, অতএব সকল কবি হন। এখানে দেখো আশ্রয় বাক্য দুটি, আর এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য। তো এখানে দেখো, এখানে আসলে এই যে মানুষ, এখানে একটা পদ, এটা তোমরা জানো, যে পদ আশ্রয় বাক্য উভয় আশ্রয় বাক্যে থাকে তাকে বলা হয়, এই যে দেখো, তাকে বলা হয় হেতু পদ। তো এখানে এই দুইটা আশ্রয় বাক্য থেকে বিধিসম্মতভাবে এই সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তো এখানে এই যে এই বাক্যটা, এখানে কিন্তু একটা মাধ্যম হিসেবে কাজ করেছে কি, এই যে মানুষ পদটি, এই জন্য এটাকে বলা হয় হেতু পদ। তো আমরা মিলিয়ে নিই আরেকবার। তাহলে যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্যের মধ্যে, তাহলে আশ্রয় বাক্য কয়টা আছে? দুইটা। তাহলে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে যে যুক্তির আশ্রয় বাক্য দুটি, সেটি হবে তাহলে মাধ্যম অবরোহ অনুমান। এবার আমরা দেখি এই অমাধ্যম অনুমানের প্রকারভেদ। আজকের আলোচনায় আমরা এই অমাধ্যম অনুমান নিয়ে আলোচনা করব। মাধ্যম অনুমান আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো আমরা এই যুক্তিবিদগণ মোট 10 প্রকার অমাধ্যম অনুমানের রূপ উপস্থাপন করেছেন। মনে রাখবে, এটা অবজেক্টিভ প্রশ্ন হয় যে যুক্তিবিদগণ অমাধ্যম অনুমান কয়টা রূপ উপস্থাপন করেছেন বা অমাধ্যম অনুমান কত প্রকার, তখন বলতে হবে 10 প্রকার। এই 10 প্রকার আমাদের পড়তে হবে না, আমরা এই 10 প্রকারের মধ্যে 4 প্রকার আছে খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমাদের 1, 2, 3 অর্থাৎ আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন, এই 3টা পড়লেই হবে। তো এখন আমরা এই 10 প্রকারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আবর্তন নিয়ে আলোচনা করব। আবর্তনের ইংরেজি শব্দ হচ্ছে কনভার্সন। আবর্তন মানে কি? আবর্তন মানে হচ্ছে পরিবর্তন হওয়া। এই যে পৃথিবী সূর্যের চারদিকে আবর্তন করে, নিজ অক্ষে আবর্তন করে, অর্থাৎ ঘুরে যাওয়া। তো যে অমাধ্যম অবরোহ অনুমানে বিধিসম্মতভাবে কোনো আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থলে তার বিধেয়কে আর বিধেয়ের স্থানে তার উদ্দেশ্যকে গ্রহণ করে সিদ্ধান্ত মিশ্রিত হয় তাকে আবর্তন বলে। আরেকবার আমি পড়ি। যে অমাধ্যম অবরোহ অনুমানে বিধিসম্মতভাবে, নিয়ম আছে, নিয়ম মেনে কোন আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থলে তার বিধেয়কে, অর্থাৎ উদ্দেশ্যের স্থানে বিধেয়কে এনে বসাতে হয়, আর বিধেয়ের স্থানে উদ্দেশ্যটা চলে যায়, এইভাবে যে সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে আবর্তন বলে। অর্থাৎ এটা তোমাদের অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের মতো। এখানে দেখো, সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ, অতএব কিছু শিক্ষিত মানুষ হন শিক্ষক। এখানে এই যে সকল শিক্ষক, এটা হচ্ছে উদ্দেশ্য, এটা উদ্দেশ্য, আর শিক্ষিত মানুষ এটা হচ্ছে বিধেয়। বিধেয়। তো সিদ্ধান্তে এসে দেখো কি হয়েছে, এই শিক্ষিত মানুষ চলে এসেছে উদ্দেশ্যের জায়গায়। আশ্রয় বাক্যের যেখানে উদ্দেশ্য ছিল, এই শিক্ষিত মানুষটা এখানে চলে এসেছে, আর এই সকল শিক্ষক চলে গেছে এখানে। তাহলে কি, এরা স্থান পরিবর্তন করেছে। অর্থাৎ আমরা দেখে নেই, উদ্দেশ্যের স্থলে বিধেয় এসেছে, আর বিধেয়ের স্থলে আশ্রয় বাক্যের উদ্দেশ্য চলে গেছে। তাহলে এই ধরনের, এটাই হচ্ছে আবর্তন। অর্থাৎ
উদ্দেশ্য এবং বিধেয় সিদ্ধান্তে গিয়ে স্থান পরিবর্তন করবে। আমরা যদি এই বাক্যটাকে প্রতিকায়িত করি তাহলে এরকম পাই, সকল এস হয় পি, অতএব কিছু পি হয় এস। এখানে এস হচ্ছে সকল শিক্ষক, পি হলো মানুষ। তো এখানে দেখো এই পিটা এস এর জায়গায় চলে আসছে আর এসটা পির জায়গায় চলে গেছে, অর্থাৎ এরা স্থান পরিবর্তন করেছে। এখন আমরা দেখব আবর্তনের নিয়মাবলী। প্রত্যেক জিনিসের কিছু নিয়ম কানুন থাকে, তো আমরা যে আবর্তন করব তার কয়েকটি নিয়ম আছে। নিয়মগুলো তোমরা যদি ভালোভাবে বোঝো তাহলে আবর্তন তোমাদের কাছে অনেক সহজ হবে। চলো দেখি নিয়মগুলো কি কি। নিয়ম 1, আশ্রয় বাক্যের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে সিদ্ধান্তের বিধেয় হবে। তাহলে আশ্রয় বাক্যের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে সিদ্ধান্তের বিধেয় হবে, অর্থাৎ আমরা যে সিদ্ধান্তটা অনুমিত করব সেটা বিধেয় হবে। 2, আশ্রয় বাক্য বিধেয় পরিবর্তন হয়ে সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। 3, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ একই থাকবে। এই গুণ হচ্ছে যে হাবোধক অথবা নাবোধককে বলা হয় গুণ, গুণগত দিক। অর্থাৎ আশ্রয় বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্তও সদর্থক হবে, আশ্রয় বাক্য যদি নর্থক হয় তাহলে সিদ্ধান্তও নর্থক হবে। 4 নাম্বার, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম, এটা তোমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে আশ্রয় বাক্যে অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। দেখো আশ্রয় বাক্যে যদি কোনো পদ অব্যাপ্য থাকে তাহলে সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হতে পারবে না। ব্যাপারটা অব্যাপ্য মানে হচ্ছে কম বা আংশিক, আর ব্যাপ্য মানে হচ্ছে সব বা সমগ্র, এটুকু মনে রাখবে। তাহলে অব্যাপ্য মানে কম, ব্যাপ্য মানে আংশিক, ব্যাপ্য মানে ব্যাপক বা সমগ্র। এখন ব্যাপারটা হচ্ছে অনেকটা কম থেকে কম হতে পারবে কিন্তু কম থেকে বেশি হতে পারবে না। তো ব্যাপারটা আমরা উদাহরণের মাধ্যমে খুব সহজেই ক্লিয়ার করতে পারি। এখানে দেখো সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ, অতএব কিছু শিক্ষিত মানুষ হন শিক্ষক। এখন কথা হলো যে আমরা এই উদাহরণে এই 4টি নিয়ম মিলিয়ে দেখব ঠিক আছে কিনা। দেখো যে আশ্রয় বাক্য সিদ্ধান্ত পরিবর্তন হয়ে বিধেয় হবে, যে আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই যে সকল মানুষ, এই যে সিদ্ধান্ত এটা পরিবর্তন হয়ে এখানে বিধেয় হয়েছে। তারপরে এখানে হচ্ছে এই যে শিক্ষিত মানুষ, এটা হচ্ছে আশ্রয় বাক্যে বিধেয়, এটা এখানে এসে উদ্দেশ্য হয়েছে। তাহলে আমাদের 1 নম্বর নিয়ম ঠিক আছে, 2 নম্বর নিয়ম ঠিক আছে। আমরা এবার দেখব 3 নম্বর নিয়ম হচ্ছে যে আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ একই থাকবে। তো গুণ একই থাকবে, গুণ হচ্ছে এই যে দেখো এই যে গুণ হন, তার মানে এটা কি বাক্য, এটা হচ্ছে হাবোধক বাক্য, যে সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ। তো এখানে দেখো এখানে কি হয়েছে, এখানেও একই রকম আছে দেখো, অর্থাৎ আমাদের 3 নম্বর নিয়মটিও ঠিক হয়েছে। অর্থাৎ আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ এক থাকবে, অর্থাৎ এই আশ্রয় বাক্য যদি হাবোধক হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই হাবোধক হবে। এখানে যদি নন থাকতো তাহলে এখানে নন নিয়ে আসতে হতো। এরপরে আমরা দেখব 4 নম্বর নিয়মটি, যে আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তের ব্যাপ্য হতে পারবে না। এই ব্যাপারটি হলো যে এখানে দেখো তোমরা জানো যে এর যুক্তি বাক্যের উদ্দেশ্য ব্যাপ্য আর সিদ্ধান্ত অব্যাপ্য। এর মানে হলো সকল শিক্ষক মানে কি, পৃথিবীতে অতীত বর্তমান ভবিষ্যতে যত শিক্ষক এসেছিলেন, আছেন, আসবেন সবাইকে বলা হচ্ছে। তার মানে সবাইকে যখন একসাথে বলা হয় তখন সেটা হয় ব্যাপ্য, মানে একজনও কম নয়। তো আর এই পদটা অব্যাপ্য, অব্যাপ্য মানে হচ্ছে আংশিক, সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ। এখন তোমরাই চিন্তা করে দেখো যে শিক্ষকরা কি শুধু শিক্ষিত মানুষ? শিক্ষক ব্যতীত সাংবাদিক, পুলিশ, তারপরে মন্ত্রী, আরো অনেকেই যারা লেখাপড়া গ্রহণ করে সবাই কি শিক্ষক হয়? অর্থাৎ শিক্ষক বাদ দিয়েও অন্যান্য পেশাজীবী বা অন্যান্য মানুষেরাও কিন্তু শিক্ষিত হতে পারে। তাহলে আমরা শিক্ষিতর মধ্য থেকে অল্প কিছু শিক্ষক পাচ্ছি, তার মানে আমাদের সমগ্র থেকে কমে যাচ্ছে আংশিক। তাহলে শিক্ষিত মানুষ কিন্তু সবার মধ্য থেকে এই শিক্ষকরা যেহেতু কম,
এই জন্য এই পদটাকে বলা হবে অব্যয় পদ। তবে এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে। পদ্ধতি হচ্ছে এই হাবোধক যে সংযোজক হন হয় এগুলোর পরে যে শব্দ থাকবে সেটা সব সময় ব্যাপ্য হবে। এই টেকনিকটা তোমরা মনে রাখবে। তো এখানে দেখো যে এই যে এখানে শিক্ষিত মানুষ, এই শিক্ষিত মানুষ এখানে এটা হচ্ছে অব্যাপ্য। তো এখানে এখানে যদি আমরা নিয়ে আসি এখানে তাহলে কি হতে হবে? এটা কি কোনোদিন ব্যাপ্য হতে পারবে? তো আমি কি এখানে সকল লিখতে পারবো? আমি যদি এখানে সকল লিখি, যে এই যে এখানে যা আছে তাই লিখলাম, সকল শিক্ষিত মানুষ হন শিক্ষক, তাহলে আমার যুক্তিটা ভুল হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। কারণ সকল শিক্ষিত মানুষ শিক্ষিত হলেই যে শিক্ষক হবে এমন তো কোনো কথা নেই। তো এখানে দেখো, তো যখন এখানে ছিল অব্যাপ্য, কিন্তু এখানে সকল যদি আমি লিখি তাহলে সেটা কিন্তু ব্যাপ্য হয়ে যাচ্ছে, যা আমাদের 4 নম্বর নিয়ম লঙ্ঘন করে। অর্থাৎ আশ্রয় বাক্যে যা অব্যাপ্য এখানেও তা অব্যাপ্য হতে হবে। এজন্যই আমরা এখানে এ বাক্য থেকে এ বাক্য না এসে আমরা এখানে কিন্তু সকলের জায়গায় কিছু বসিয়েছি। এই যে সকল পরিবর্তন হয়ে কি হয়েছে, এখানে কিছু হয়েছে। কারণ কি? কারণ এখানে সকল শিক্ষিত লিখলে এই উদ্দেশ্য পদটি ব্যাপ্য হয়ে যায়, কিন্তু এখানে শিক্ষিত মানুষ পদটি আছে অব্যাপ্য। এই জন্যই আমরা এই শিক্ষিত মানুষের সামনে কিছু বসিয়ে দিয়েছি এই পদটাকে অব্যাপ্য করার জন্য। তো এই আশ্রয় বাক্যেও অব্যাপ্য, সিদ্ধান্ত এসেও অব্যাপ্য হলো, তাহলে তো 4 নম্বর নিয়মের আর কোনো লঙ্ঘন হয়নি। আশা করি তোমরা বুঝে গেছো। এখানে আমরা এটাও প্রতিজ্ঞাত রূপ দেখতে পাই, সকল এস হয় পি, অর্থাৎ কিছু পি হয় এস। তাহলে তোমরা বুঝছো যে এখানে পি এর সামনে কিছু কেন হলো, কেন সকল হলো না? যেহেতু সকল বসালে এটা ব্যাপ্য হয়ে যায়, আর এখানে পি এর এখানে অব্যাপ্য আছে, এই জন্যই আমরা পি কে অব্যাপ্য করার জন্য এখানে কিছু নিয়েছি। অব্যাপ্য মানে কি? কিছু মানে কি? কমে যাওয়া, কমে গেল, আংশিক। এবার আমরা দেখব আবর্তনের প্রকারভেদ। তো আমরা আবর্তন মোটামুটি দেখলাম কাকে বলে, কিভাবে আবর্তন করতে হয়, কোন নিয়মে। তো আবর্তনের প্রকারভেদ আছে। গুণের পরিবর্তন না করা গেলেও পরিমাণের পরিবর্তন হতে পারে। এদিক থেকে আবর্তন 2 প্রকার দেখো। অর্থাৎ আমাদের হাবোধক থাকলে হাবোধক করতে হয়, নাবোধক থাকলে নাবোধক করতে হয়। এছাড়াও গুণের পরিমাণের পরিবর্তন কিন্তু হতে পারে। পরিবর্তনের ব্যাপারে কোনো নিয়ম নেই। আবর্তন পরিমাণগত দিক থেকে 2 প্রকারের হয়। একটা হলো সরল আবর্তন, আর একটা হচ্ছে অসরল আবর্তন। তো চলো আমরা দেখি সরল আবর্তন কি আর অসরল আবর্তন কি। তো এখানে আমরা দেখলাম যে সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ, অতএব কিছু শিক্ষিত মানুষ হন কিছু শিক্ষিত মানুষ হন শিক্ষক। তো এখানে দেখো যে সকল এস হয় পি, অতএব কিছু পি হয় এস। এই ব্যাপারটা বুঝো। এটা হচ্ছে সার্বিক সদর্থক বাক্য, আর আই হচ্ছে বিশেষ সদর্থক বাক্য। তাহলে একটা সার্বিক, একটা বিশেষ, এটা বেশি এটা কম, তাহলে পরিমাণ কি বেড়েছে নাকি কমে গেছে? কমে গেছে, তার মানে পরিমাণ পরিবর্তন হয়ে গেছে। এই যে পরিমাণ পরিবর্তন হওয়া, পরিমাণ পরিবর্তন হলে তাকে কিন্তু অসরল আবর্তন বলে। আমরা বিস্তারিত পরবর্তী স্লাইডে দেখছি। তো আমরা প্রথমে দেখব যে সরল আবর্তন কি। যে আবর্তনে আশ্রয় বাক্য সিদ্ধান্ত গুণগতভাবে একই থাকে তাকে সরল আবর্তন বলে। গুণগতভাবে সরল আবর্তন কি? যে আবর্তনে আশ্রয় বাক্য সিদ্ধান্ত গুণগতভাবে একই থাকে তাকে সরল আবর্তন বলে। অর্থাৎ আশ্রয় বাক্য সিদ্ধান্ত গুণগতভাবে একই রকম থাকবে। এখানে এই উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে কোনো মানুষ নয় ফেরেশতা, সার্বিক বাক্য। অতএব কোনো ফেরেশতা নয় মানুষ, এটাও সার্বিক বাক্য। তাহলে এখানে দেখো, এখানেও নয় আছে, এখানেও নয় আছে, তারপরে এটার উদ্দেশ্য এখানে বিধেয় হয়েছে, এটার বিধেয় এখানে উদ্দেশ্য হয়েছে, আর ই বাক্য থেকে ই বাক্য হয়েছে। তার মানে কি? এটা একই রকম আছে, তাই না? একই রকম আছে। যদি একই রকম থাকে তাহলে সেটা কি হবে? একই রকম থাকলে সেটা হবে সরল আবর্তন। সরল মানে কি? রোগটা সহজ সরল। মনে করো একজন মানুষ ছোটবেলায় অনেক গরিব ছিল, তারপরে সে ব্যবসা বাণিজ্য করে অনেক বড় লোক হয়ে গেছে, কিন্তু গরিব থাকাকালীন সে সৎ ছিল, অনেককেই সাহায্য সহযোগিতা করত। বড় লোক হওয়ার পরও সে অন্যকে সাহায্য সহযোগিতা করে, তার আচরণগত কোনো পরিবর্তন হয়নি।
এই জন্যই এই ধরনের মানুষকে আমরা বলি সহজ সরল মানুষ। তো ঠিক সেরকম এখানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে যাওয়ার পর গুণগত দিক অর্থাৎ এটাও সার্বিক বাক্য, এটাও সার্বিক বাক্য, এদের গুণের কোনো পরিবর্তন হয়নি। আর দেখো ই বাক্য থেকে আমরা ই বাক্য পেয়েছি। তো এই ধরনের আবর্তনকে আমরা সরল আবর্তন বলবো। আরো একটা উদাহরণ আমরা দেখি, এটা আই যুক্তি বাক্যের। কিছু দার্শনিক হন শিক্ষক, তাহলে কিছু আছে এই জন্য এটা বিশেষ বাক্য। অতএব কিছু শিক্ষিত হন দার্শনিক, এটাও বিশেষ বাক্য। তোমরা মনে রাখবে যখন কিছু শব্দ সামনে থাকে, কিছু তার মানে কমে গেল, কমে গেলে সেটাকে বলা হয় বিশেষ। কম মানেই বিশেষ, আর সমগ্র সব মানেই হচ্ছে সার্বিক। এখানে দেখো কোনো মানুষ নয় ফেরেশতা, কোনো মানুষ বলতেই কিন্তু সব মানুষকে বোঝানো হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। কোনো মানুষ বলতেই সব মানুষকে বোঝানো হয়, কোনো ফেরেশতা বলতেই সব ফেরেশতাকে বোঝানো হয়। তো সব বোঝালে সেটা কি হয়? সার্বিক হয়। এবার আমরা দেখব অসরল আবর্তন কি। তো যে আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় তাকে অসরল আবর্তন বলে, অর্থাৎ পরিবর্তন হয়ে যাওয়া। প্রথমে আশ্রয় বাক্যে থাকবে একরকম, পরিবর্তন হয়ে যাবে। তো এখানে আমরা দেখি এ যুক্তি বাক্য থেকে এসেছে ই যুক্তি বাক্য, তার মানে এ থেকে এ হয়নি, এ থেকে কি হয়েছে? ই হয়েছে। তাহলে এটাকে বলা হবে অসরল আবর্তন। সকল সৈনিক হয় সাহসী মানুষ, সকল আছে এই জন্য এটা সার্বিক বাক্য। অতএব কিছু সৈনিক হয়, কিছু সাহসী মানুষ হয় সৈনিক, এখানে দেখো কিছু হয়েছে এই জন্য এটা বিশেষ। তাহলে আমরা সার্বিক আশ্রয় বাক্য থেকে বিশেষ সিদ্ধান্ত অনুমিত করলাম, তাহলে এই ধরনের আবর্তনকে বলা হয় অসরল আবর্তন। এবার আমরা চারটি আদর্শ যুক্তি বাক্য এ, ই, আই এবং ও যুক্তি বাক্যের আবর্তন দেখব। যুক্তি বাক্যের আবর্তনের সময় নিম্নের ছকটি মনে রাখতে হবে। তোমরা এই ছকটি যদি মনে রাখো তাহলে খুব সহজেই তোমরা এই চার প্রকার বা যে কোনো যুক্তি বাক্যের খুব সহজে আবর্তন দেখাতে পারবে। এবং পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে যখন তোমাদের বাক্যগুলো দেওয়া থাকবে বা আবর্তনের উদ্দীপক হিসেবে দেওয়া থাকবে, তখন তোমাদেরকে চিহ্নিত করতে বলবে যেটা কোন ধরনের আবর্তন, সরল আবর্তন নাকি অসরল আবর্তন। তখন তোমরা এই ছকটি যদি তোমাদের মনে থাকে, নিয়ম যদি মনে নাও থাকে, খুব সহজেই এই ছক দিয়ে তোমরা এই আবর্তন চিহ্নিত করতে পারবে। দেখো এগুলো হচ্ছে, প্রথম সারিটা হচ্ছে আবর্তন, দ্বিতীয় সারিটা হচ্ছে সিদ্ধান্ত। আমি এখানে লিখেছি এ থেকে আই যুক্তি বাক্যে আবর্তন করা সম্ভব, এ থেকে আই। তো এ থেকে এ কিন্তু হয়নি, এ থেকে কি হয়েছে? আই। তাহলে এটা হচ্ছে অসরল আবর্তন। ই থেকে ই যুক্তি বাক্যের আবর্তন হয়, তাহলে এটা সরল আবর্তন। আই থেকে আই যুক্তি বাক্যের আবর্তন হয়, এটা হচ্ছে সরল আবর্তন। কিন্তু ও যুক্তি বাক্যের কোনো আবর্তন হয় না। এখন এগুলো আমরা বিস্তারিত পড়ব যে এ থেকে কেন এ যুক্তি বাক্য হয় না, ই থেকে ই হয়, অন্যগুলো হয় না, আই থেকে আই হয়, আর ও যুক্তি বাক্যের কোনো আবর্তনই হয় না। পরীক্ষার সময় তোমাদের আসবে অবজেক্টিভ প্রশ্ন যে কোন যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়, তাহলে ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়। তারপরে আসবে যে কোন যুক্তি বাক্যের সরল আবর্তন সম্ভব নয়, তাহলে এ যুক্তি বাক্যের সরল আবর্তন সম্ভব নয়, তবে বিশেষ কিছু ক্ষেত্রে সম্ভব। তো এ থেকে আবর্তন করলে কোন যুক্তি বাক্য পাওয়া যায়? এ থেকে আবর্তন করলে আই যুক্তি বাক্য পাওয়া যায়। এখন আমরা দেখব এ যুক্তি বাক্যের আবর্তন। এ হলো সার্বিক সদর্থক যুক্তি বাক্য, তোমরা জানোই। এ বাক্যের সরল আবর্তন করলে অবৈধ সরল আবর্তন ঘটে, অর্থাৎ এ থেকে যদি আমরা এ আবর্তন করি তাহলে এক্ষেত্রে সেটা সঠিক হয় না, সেটা অবৈধ হয়। তাই এ বচনের অসরল আবর্তনে আই বাক্য পাওয়া যায়। তাহলে কথা হলো যে এ থেকে আমরা এ কেন পাই না? কারণ এ অনুমান করলে আমাদের নিয়মের লঙ্ঘন ঘটে, অবৈধ হয়ে যায়। তো এ থেকে আবার আই যুক্তি বাক্যের যদি আমরা আবর্তন করি তাহলে সেটা বৈধ হয়। চলো দেখি। তো এ বাক্য থেকে আমরা কিভাবে আই যুক্তি বাক্য পাই? এ সকল মানুষ হয় মরণশীল, এটাকে বলা হয়, যে বাক্যটি দেওয়া থাকবে তাকে বলা হয় আবর্তনীয়। আর যা আবর্তনের পরে যেটা আমরা পাই, আবর্তনের পরে ফলাফল হিসেবে যেটা আমরা পাই সেটাকে বলা হয় আবর্তিত। তো এখানে দেখো, তাহলে মনে থাকবে এই বাক্য দুটো, এটা হচ্ছে দেওয়া আছে কোশ্চেনে, বা এটা থেকে আমাদের এই একটা আবর্তন করতে হবে। তো যেটা দেওয়া থাকে তাকে বলে আবর্তনীয়, আর যা করতে হবে তাকে বলে আবর্তিত। তো এখানে তোমরা অনেকেই জানো না বা তোমরা ভুলে গেছো যে চার প্রকার যে আদর্শ যুক্তি বাক্য আছে,
আদর্শ আকার সেটা আমরা এখন দেখি। তো এখানে দেখো এ যুক্তি বাক্য, ই যুক্তি বাক্য, আই যুক্তি বাক্য, ও যুক্তি বাক্য। আমি এখানে তোমাদের সুবিধার জন্য ছক আকারে দিয়েছি। তোমরা এই ছকটি যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের আবর্তন খুব সহজ হয়ে যাবে। দেখো এই যুক্তি বাক্য একটা উদাহরণ হচ্ছে সকল মানুষ হয় মরণশীল। আর এই যুক্তি বাক্য গুণ ও পরিমাণের দিক থেকে এটা হচ্ছে সার্বিক সদর্থক। সকল আছে এই জন্য এটা সার্বিক, আর হয় আছে এই জন্য এটা সদর্থক। এবং এর উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয়, অবাক্য। তোমাদের আমি টেকনিক বলে দিয়েছি যে হয়, হন, হাবোধক সংযোজকের পরে যে শব্দ থাকবে সেটা অবশ্যই অব্যাপ্য হবে। এই যুক্তি বাক্যে দেখো কোনো মানুষ নয় অমর, তাহলে এটা গুণ ও পরিমাণের দিক থেকে সার্বিক নর্থক। নর্থক কারণ হচ্ছে এখানে নয় সংযোজক ব্যবহার হয়েছে এই জন্য নর্থক। আর কোনো মানুষ, কোন এগুলা বসলে কিন্তু সেটা সার্বিক হয়। কোনো মানুষ মানে হচ্ছে সব মানুষ, তার মানে সমগ্র মানুষকে বোঝাচ্ছে, তো এটা সার্বিক নর্থক। এবং এই যুক্তি বাক্যে উদ্দেশ্য ব্যাপ্য, যেহেতু সবাইকে বোঝানো, অমর সবাইকে বোঝায়, মানে নয় অমর মানে কি সবাই মরণশীল, তার মানে সব মানুষকে বোঝাচ্ছে, এই জন্য এটা কিন্তু ব্যাপ্য। তারপর আই যুক্তি বাক্য হচ্ছে কিছু প্রাণী হয় উভচর, তাহলে এটা হচ্ছে সদর্থক হবে, হয়ের জন্য সদর্থক। আর যেহেতু কিছু প্রাণী কমে গেছে, সব প্রাণী না, এই জন্য এটা কিন্তু বিশেষ। আর এই আই যুক্তি বাক্যের দুটি পদই অব্যাপ্য, কারণ এটাও কম আংশিক উভচর, সব প্রাণী তো উভচর না, তাহলে দুটাই কি অব্যাপ্য মানে কম। ও যুক্তি বাক্য হচ্ছে কিছু প্রাণী নয় উভচর, তাহলে বিশেষ নর্থক, এটা কিছু প্রাণী তাহলে বিশেষ, আর নয় নর্থক উভচর, এটার আবার কিছু প্রাণী নয় উভচর। এখানে এটা অব্যাপ্য, কিন্তু উভচর এটা আবার ব্যাপ্য। তো এই ব্যাপ্য অব্যাপ্য তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ব্যাপ্য মানে সবাইকে যখন বোঝায় তখন ব্যাপ্য, আর যখন সবগুলো থেকে একটাও কমে যায় তখন সেটা হয় অব্যাপ্য। তো যুক্তিবিদ সুইনবার্ন একটি সূত্র দিয়েছেন, সেই সূত্রের মাধ্যমে আমরা খুব সহজেই এই চারটি যুক্তি বাক্যের ব্যাপ্য অব্যাপ্য বিষয়টি মনে রাখতে পারি। সূত্র হলো ASEBINOP। তোমরা এটা মুখস্থ করে নেবে, ASEBINOP। এখন এগুলো দিয়ে কি হবে? এ হচ্ছে এ যুক্তি বাক্যের, এস হলো সাবজেক্ট, তার মানে এ যুক্তি বাক্যের সাবজেক্ট ব্যাপ্য। ই যুক্তি বাক্যের বি ফর বোথ, বোথ মানে উভয়। ই যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় দুটোই ব্যাপ্য। দেখো এই ব্যাপ্য ব্যাপ্য, ই যুক্তি বাক্যের ব্যাপ্য ব্যাপ্য, তার মানে কি বোথ, ই যুক্তি বাক্যের উভয়ই ব্যাপ্য। তারপর আই যুক্তি বাক্যের এন ফর নান, নান মানে না, কোনোটাই না। দেখো আই যুক্তি বাক্যের দুটাই অব্যাপ্য। আর ও যুক্তি বাক্যের পিতে হলো প্রেডিকেট, প্রেডিকেট মানে কি বিধেয়, তাহলে দেখো এটা অব্যাপ্য এটা ব্যাপ্য। অর্থাৎ এই সূত্র দিয়ে আমরা খুব সহজেই এই ব্যাপ্যর কথা মনে রাখতে পারি। তাহলে এ সাবজেক্ট ব্যাপ্য, ই বোথ উভয় ব্যাপ্য, আই যুক্তি বাক্যের নান কোনোটাই ব্যাপ্য নয়, ও যুক্তি বাক্যের বিধেয় ব্যাপ্য। তাহলে সুইনবার্নের সূত্রটা তোমরা মুখস্থ করবে, তাহলে ব্যাপ্য অব্যাপ্য নিয়ে আর কোনো ঝামেলা হবে না। তো টেকনিক আরেকটা হলো, দেখো হয় শব্দের পরে যা থাকে সেটা কিন্তু অব্যাপ্য হয়, হয়ের পরে মরণশীল আছে এই জন্য কিন্তু বিধেয় অব্যাপ্য, তারপরে হয়ের পরে উভচর আছে এই জন্য কিন্তু বিধেয় অব্যাপ্য। তোমরা নিশ্চয়ই ব্যাপারটা, আর নয়ের পরে যে শব্দটি থাকবে সেটা অবশ্যই ব্যাপ্য। দেখো নয়ের পরে আছে অমর ব্যাপ্য, নয়ের পরে আছে উভচর ব্যাপ্য। বুঝতে পারছো? এইভাবে তোমরা মনে রাখতে পারো, তোমাদের জাস্ট কৌশল অবলম্বন করে মনে রাখতে হবে। এবার আমরা এই বাক্যের সরলাবর্তন, অবৈধ সরলাবর্তন দেখব। তো এই বাক্যের কিন্তু সরলাবর্তন হয় না, কারণ এই বাক্যটি সার্বিক সদর্থক, এর উদ্দেশ্য পদটি ব্যাপ্য। তাহলে এই যুক্তি বাক্যের আমরা আগের চার্টে দেখলাম এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য। যেমন এখানে একটা উদাহরণ দিলে আমরা বুঝবো যে সকল গরু হয় তৃণভোজী। তাহলে যেহেতু গরুর সামনে এই যে গরু, এই যে সকল গরু, তাহলে সকল যেহেতু এখানে বলা আছে, তাহলে সকল যদি বলা থাকে তাহলে সকলটা কি? সকলটা হচ্ছে যে সার্বিকের চিহ্ন, তাহলে এটা একটা সার্বিক। আর হয় করে এটা আছে, তাহলে এটা ব্যাপ্য আর এটা হচ্ছে অব্যাপ্য, এটা হচ্ছে অব্যাপ্য। তো এটাকে যদি আমরা এ যুক্তি বাক্যেই আবর্তন করি তাহলে এই যে তৃণভোজীটার সামনে আসবে, তৃণভোজীর সামনে বসানো হলো সকল, জীব হয় গরু,
তো এখানে দেখো এই যে গরু, প্রথম কথা হলো আমাদের 4টা নিয়ম ছিল আবর্তনের। আমাদের উদ্দেশ্য এখানে বিধেয় হলো, এখানকার বিধেয় এখানে এসে উদ্দেশ্য হলো। আর তাহলে আমরা জানি 1 নম্বর নিয়ম ছিল যে উদ্দেশ্য এখানে বিধেয় হবে, 2 নম্বর ছিল বিধেয় এখানে উদ্দেশ্য হবে, 3 নম্বর ছিল যে সদর্থক সদর্থক হবে, তাহলে এখানে হয় আছে এখানেও হয় হয়েছে, তাহলে 3টা নিয়ম ঠিক আছে। তাহলে বাকি থাকলো আরেকটা নিয়ম, সেটা হচ্ছে আশ্রয় বাক্যে কোনো অব্যাপ্য পদ আবর্তনে এসে ব্যাপ্য হতে পারবে না। তাহলে এখানে এই যে তৃণভুজি, এটা ছিল কি অব্যাপ্য, কিন্তু এখানে এটার সামনে সকল বসানোর কারণে সেটা কি হয়ে গেছে, ব্যাপ্য হয়ে গেছে। তো ব্যাপ্য কি হতে পারবে না? হতে পারবে না, ব্যাপ্য কিন্তু হতে পারবে না নিয়ম অনুসারে। তার মানে এটা নিয়মটা লঙ্ঘন হয়েছে। আবর্তনের কত নাম্বার নিয়ম লঙ্ঘন ঘটলো? 4 নাম্বার নিয়ম, অর্থাৎ আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হতে পারবে না। এই নিয়ম লঙ্ঘন হওয়ার কারণে এটা হয়ে গেছে অবৈধ সরল আবর্তন। এই কারণেই এ বাক্যে সরল আবর্তন হয় না। তবে সরল না করে যে দেখো 4 নম্বর নিয়মটি আমি এখানে লিখে রেখেছি, আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তো এই বাক্যের তৃণভুজি পদটি আবর্তনীয়তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে ছিল অব্যাপ্য, এখানে এসে ব্যাপ্য হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটা করতে পারবো না। এটা এই ধরনের আবর্তন করলে সেটাতে অবৈধ সরল আবর্তন ঘটবে। তো এবার দেখি আমরা এই বাক্যের বৈধ সরল আবর্তন। তো অনেক সময় পরীক্ষায় আসবে যে এই বাক্যের আবর্তন সম্ভব নয়, তাহলে নিয়ম অনুসারে এই বাক্যের সরল আবর্তন সম্ভব নয়। তো এখন আমরা দেখব যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু যুক্তিবিদ মনে করেন যে এই বাক্যেরও সরল আবর্তন সম্ভব। কখন সেটা? বিশেষ এক প্রকার এ যুক্তি বাক্য আছে যাতে উদ্দেশ্য এবং বিধেয় একই ব্যক্তিকে নির্দেশ করে। দেখো, এক ধরনের বিশেষ কিছু এ যুক্তি বাক্য আছে যাদের উদ্দেশ্য এবং বিধেয় একই ব্যক্তি হয়, অর্থাৎ উদ্দেশ্যের মাঝে বিধেয় লুকিয়ে থাকে। অর্থাৎ এটাকে সংজ্ঞাও বলা যায় যে বিধেয়কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে উদ্দেশ্যকে পাই। তো এখানে দেখো এই বাক্যের বৈধভাবে সরল আবর্তন করা যায়, তাতে পদের ব্যাপ্তিতে অসুবিধা হয় না। এই কথা বলেন যে উদ্দেশ্য বিধেয়ের ব্যক্তিত্ব সমান সমান। যুক্তিবিদ হ্যামিল্টন মনে করেন এরূপ বাক্যের উদ্দেশ্য বিধেয় উভয় পদেই ব্যাপ্য হতে থাকে। আমি বিষয়টা আরো ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের এই যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা হচ্ছে উদ্দেশ্য আর এটা হচ্ছে বিধেয়। তোমরা দেখো তো, এটা হচ্ছে মানুষের সংজ্ঞা না? মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বলা আর মানুষ বলা একই তো হলো, অর্থাৎ এর উদ্দেশ্য যাকে বোঝাচ্ছে, বিধেয় তাকে বোঝাচ্ছে। অর্থাৎ উদ্দেশ্য বিধেয় একই ব্যক্তিকে নির্দেশ করছে। অর্থাৎ যে সকল বাক্যের বিধেয়কে আমরা বিশ্লেষণ করলে উদ্দেশ্যকে পাই, অর্থাৎ উদ্দেশ্য বিধেয় একই ব্যক্তি হয়, একই বস্তু হয়, সেই ধরনের বাক্যই আমরা আবর্তন করতে পারবো, সরল আবর্তন করতে পারবো। যেমন আবর্তন করলে কি হবে? সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ। এখানে দেখো সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ। তাহলে আবর্তনের নিয়ম উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করেছে, তারপর এটাও হয় আছে, এটাও হয় আছে। আর এখানে দেখো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এখানে সকল হয়েছে। তোমাদের মনে হচ্ছে যে এটা অব্যাপ্য আর এটা ব্যাপ্য হয়ে গেছে, নিয়ম লঙ্ঘন হয়েছে, আসলে হয়নি। হ্যামিল্টন মনে করেন যেহেতু সকল মানুষ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এরা একই শব্দ, সেহেতু এই ধরনের বাক্যে উদ্দেশ্য এবং বিধেয় দুটোই ব্যাপ্য হয়ে থাকে। তো যেহেতু এটাও ব্যাপ্য এটাও ব্যাপ্য, এটা ব্যতিক্রম একটা নিয়ম, ব্যতিক্রম উদাহরণ। এটাও ব্যাপ্য, এখানে এসব ব্যাপ্য, তাহলে ব্যাপ্যতার 4 নাম্বার নিয়ম লঙ্ঘন হয়নি। অর্থাৎ এ বাক্যে বিশেষ শ্রেণীর এ বাক্য থেকে এ বাক্যে আবর্তন করা সম্ভব। আর এটাই হচ্ছে তাহলে বিশেষ, অর্থাৎ বিশ্লেষণ। এই ধরনের বাক্যগুলোকে বলা হয় বিশ্লেষণী বাক্য, সংশ্লেষক না, কিন্তু বিশ্লেষক বাক্য। বিশ্লেষক বাক্যগুলোর সরল আবর্তন সম্ভব। এখানে ব্যাখ্যা দিয়েছে আমি, বাক্য মানুষ ও বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব পদ্ধতি একই রূপ ব্যক্তিত্বকে নির্দেশ করছে, কাজেই এদের স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত স্থাপনে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরকম
যে এ বাক্য থেকে এ বাক্যের সরল আবর্তন সম্ভব, এইরকম আমরা কয়েকটা বিশেষ যুক্তি বাক্য দেখছি। এভারেস্ট হয় সর্বোচ্চ পর্বত, তো এভারেস্ট হয় সর্বোচ্চ পর্বতের সর্বোচ্চ পর্বত হয় এভারেস্ট, এটাও কিন্তু এ বাক্য থেকে এই বাক্য আসছে। কারণ পৃথিবীতে এভারেস্ট কয়টি? একটি। এখানে এভারেস্ট আর সর্বোচ্চ পর্বত দুইটা কয়টা বস্তুকে দেখাচ্ছে? একটা বস্তুকেই দেখাচ্ছে, অর্থাৎ এভারেস্টই কিন্তু সর্বোচ্চ পর্বত। তাহলে এটাও বিশেষ শ্রেণীর একটা বাক্য। এভারেস্ট আর সর্বোচ্চ পর্বত দুটাই বাক্য, তাহলে এখানে যখন সর্বোচ্চ পর্বত দেখা হলো এটা নিজেও বাক্য হয়ে গেছে। কাজেই এই বাক্যটা সরল আবর্তন সম্ভব। এরপর দেখো আদম হন প্রথম মানব, এখান থেকে আমরা পাই প্রথম মানব হন আদম। তাহলে এখানেও ব্যাপ্যতার কোনো ঝামেলা হয়নি, কারণ আদম পৃথিবীতে কয়জন ছিল? একজনই তো ছিল। যে প্রথম মানব আর আদম দুইজন আলাদা নয়, একই ব্যক্তি। এই জন্য এই ধরনের বিশেষ বাক্যগুলো আবর্তন সম্ভব। এবার আমরা দেখব এ বাক্যের তাহলে হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে এ বাক্যের সব বাক্যের সরল আবর্তন সম্ভব নয়, শুধুমাত্র বিশেষ কিছু বাক্য আছে যাদের সরল আবর্তন সম্ভব। এবার আমরা দেখব ই বাক্যের আবর্তনে ই বাক্য পাওয়া যায়। তো ই বাক্য হচ্ছে কোন মানুষ নয় অমর, কোন মানুষ নয় অমর। তো এখানে দেখো এটা হচ্ছে বিশেষ নর্থক, কোন মানুষ নয় অমর, এটা সার্বিক নর্থক বাক্য, সার্বিক নর্থক আর কি। তো এখানে দেখো যে কোন অমর জীব নয় মানুষ, এটা আবর্তিত। এখানে আমরা জানি যে আমি সুইনবার্নের নিয়মটাতে তোমাদের পড়িয়েছিলাম, ইবি মানে কি? এর উদ্দেশ্য এটাও ব্যাপ্য, আবার এই বিধেয় এটাও ব্যাপ্য। তাহলে আমরা এটা হচ্ছে নিয়ম চারটি, এবার এটার সাথে মিলিয়ে দেখি যে কোন মানুষ ব্যাপ্যপদ, অমর ব্যাপ্যপদ। তো এখানে এটার উদ্দেশ্য এখানে এসে বিধেয় হলো, এখানকার বিধেয় এখানে উদ্দেশ্য হলো, এখানে নয় আছে, এখানেও নয় আছে। তাহলে স্থান উদ্দেশ্য বিধেয়ের স্থান পরিবর্তন দুটা নিয়ে প্রথম দুই নিয়ম শেষ। এরপরে গুণের পরিবর্তন হয়নি, এটাও ঠিক আছে। এখন দেখবো আমরা ব্যাপ্যতার 4 নম্বর নিয়মটার কোনো অসুবিধা হয়েছে কিনা। অমর এখানে ছিল ব্যাপ্য, কোন অমর তার মানে কোন অমর জীব, এটাও কি? এটাও এখানে ব্যাপ্য। তাহলে আমাদের আশ্রয় বাক্যে যেহেতু ব্যাপ্য ছিল, এখানে এসেও সেটা ব্যাপ্য হয়েছে, তার মানে 4 নম্বর নিয়ম লঙ্ঘিত হয়নি। কাজেই ই বাক্যের সরল আবর্তন সম্ভব, অর্থাৎ আমরা ই বাক্য থেকে ই বাক্য সহজেই সরল আবর্তন করতে পারি। ই বাক্যটি সার্বিক নর্থক, তাই এর উদ্দেশ্য বিধেয় উভয় ব্যাপ্য, তাই আবর্তনে এরা স্থান পরিবর্তন করলেও ব্যাপ্যতার কোনো নিয়ম লঙ্ঘন হয় না। এবার আমরা দেখব আই বাক্যের আবর্তনে আই বাক্য পাওয়া যায়। আই বাক্য হচ্ছে বিশেষ পদার্থক বাক্য। কিছু মানুষ হয় জ্ঞানী, কিছু জ্ঞানী জীব হয় মানুষ। তো এখানেও কিন্তু আমাদের যে নিয়ম চারটি সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানকার উদ্দেশ্য এখানে এসে হয়ে গেল বিধেয়, এখানকার বিধেয় এখানে হয়ে গেল উদ্দেশ্য, আবার এখানেও হয় আছে, এটাও হয় হয়েছে, তার মানে তিনটাই ঠিক। আর ব্যাপ্যতার নিয়ম অনুসারে তো আমরা জানি এটাও অব্যাপ্য, ব্যাপ্যতার ছকে তোমরা পড়েছো যে এটাও অব্যাপ্য। আই যুক্তি বাক্যের সুইনবার্নের নিয়ম কি ছিল? আইএন, তার মানে আই যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় কোনোটাই ব্যাপ্য নয়, অব্যাপ্য। তো এখানে যদি অব্যপ্যই থাকে, তো এখানে এসে কি হয়েছে? এটা অব্যাপ্যই হয়েছে। কারণ কি? এই যে কিছু জ্ঞানী জীব মানে কি? কিছু মানে কম, সব জীব না, কম জীব, তার মানে অব্যাপ্য। তাহলে ব্যাপ্যতার নিয়মের কোনো লঙ্ঘন হয়নি। কাজেই আমরা খুব সহজেই এই আই যুক্তি বাক্যে আই বাক্যে আবর্তন করতে পারি। এরপরে আমরা দেখব ও বাক্যের আবর্তন। তোমরা জানো ও বাক্য একটি নর্থক যুক্তি বাক্য। নর্থক মানে কি? এটা হচ্ছে নর্থক যুক্তি বাক্য, এর সিদ্ধান্তটি নর্থক হবে। এই বাক্যের উদ্দেশ্য পদটি অবাক্য, যা আবর্তনের পর সিদ্ধান্তে ব্যাখ্য হয়ে যায়, ফলে আবর্তনের নিয়ম লঙ্ঘন করা হয়। এটা তোমাদের ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে হবে। দেখো আমরা জানি ও কি ছিল? ও পি, তার মানে ও যুক্তি বাক্যের বিধেয় হবে ব্যাপ্য, তার মানে এই পদটা হচ্ছে ব্যাপ্য। আর এটা কি? এটা অব্যাপ্য। তো এখানে তো এটা হচ্ছে যে ও যুক্তি বাক্যের এটা অব্যাপ্য, এটা ব্যাপ্য। কিছু মানুষ, এখানে আমরা মানুষ নিয়ে গেলাম, তাহলে এই পদটা কি হয়েছে?
এই পদটা ব্যাপ্য হয়ে গেছে। আর এই যে যুক্তিবৃত্তি এটা ব্যাপ্য, এখানে এসে কি হয়েছে, অব্যাপ্য হয়ে গেছে। তো এটা ঠিক আছে, এটা ব্যাপ্য, এখানে এসে অব্যাপ্য হতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এটার উদ্দেশ্য, এটা কিছু মানুষ এটা এখানে আছে অব্যাপ্য অবস্থায়, তো একে যদি আবর্তন করার পরে ব্যাপ্য করে ফেলি তাহলে ব্যাপ্যতার 4 নম্বর নিয়মটি লঙ্ঘিত হয়। কারণ আমরা জানি আশ্রয় বাক্যের কোনো ব্যাপ্য পদকে সিদ্ধান্তে, আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। কাজেই এটা আবর্তনের যে 4 নম্বর নিয়ম সেটা লঙ্ঘিত হয়েছে। ব্যাপারটা এরকম, ব্যাপ্য অব্যক্তের নিয়মটা হচ্ছে যে এখানে একটা মানুষের কম টাকা ছিল, অনেক কম, এখানে অনেক টাকা পয়সা হয়ে যাচ্ছে। তাহলে যদি একজন হঠাৎ করেই আঙুল ফুলে কলা গাছ হয় তাহলে তাকে কে ধরবে, দুদক ধরবে। অর্থাৎ অব্যাপ্য পদ ব্যাপ্য হতে পারবে না, ব্যাপ্য হলেই ঝামেলা হবে। এবার আমরা দেখব, এতক্ষণ আমি তোমাদের যা আলোচনা করলাম তার উপর ভিত্তি করে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন দেখব, যে সৃজনশীল প্রশ্নে আমাদের পঠিত বিষয় থেকে কিভাবে প্রশ্ন হয়, তাহলে বিষয়গুলো তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই প্রশ্নটি, যে এখান থেকে এটা আসছে যে অমাধ্যম অনুমান কি, বাকিগুলো তোমাদের আর আসেনি। দেখো অমাধ্যম অনুমান কি, তাহলে যে অবরোহ অনুমানে একটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনুমিত হয় তাকে বলা হয় অমাধ্যম অনুমান। এরপর আমরা দেখি, এখানে দেখো প্রতিবর্তন কি, এটা আমি পড়াই নাই। এখানে এই খ নম্বর প্রশ্নটা দেখো, এটা কিন্তু কমন চলে এসেছে। এই যুক্তি বাক্যের সরল আবর্তন কি সম্ভব? তোমরাই বলো, এই যুক্তি বাক্যের সরল আবর্তন কি সম্ভব? এই যুক্তি বাক্যের সরল আবর্তন প্রচলিত বাক্যের সম্ভব নয়, কারণ এই বাক্য থেকে আবর্তন করলে সেটা ব্যাপ্যতার 4 নম্বর নিয়ম লঙ্ঘিত হয়। তবে বিশেষ কিছু বাক্য আছে, যেমন ঢাকা হয় বাংলাদেশের রাজধানী, তো ঢাকার বাংলাদেশের রাজধানীতে একই জিনিস, এটার সরল আবর্তন সম্ভব। তো এখানে দেখো উত্তরটা যদি আমরা একটু দেখি, সাধারণত এই যুক্তি বাক্যের সরল আবর্তন করা যায় না, কেননা এই যুক্তি বাক্যের সরল আবর্তন করতে গেলে এর অব্যাপ্য বিধেয় পদ উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয়ে যায়, যা আবর্তনের নিয়ম বিরোধী। তাই এই যুক্তি বাক্যের সরল আবর্তন সাধারণভাবে আবর্তনের নিয়ম অনুযায়ী সম্ভব নয়। কিন্তু বিশেষ এক প্রকার এই যুক্তি বাক্য আছে যার সরল আবর্তন সম্ভব, যেমন বাংলাদেশের রাজধানী হয় ঢাকা, এটাকে তাহলে এই যে বাংলাদেশের রাজধানী আর ঢাকা, এই দুইটা কিন্তু আলাদা জিনিস নয়, একই রকম জিনিস, আর এই জন্য এটাও ব্যাপ্য, এটাও ব্যাপ্য। তো এই ব্যাপ্য এখানে এসে কি হলো, ঢাকা হয় বাংলাদেশের রাজধানী, তাহলে ব্যাপ্যতার কোনো সমস্যা হয়নি। এরপরে আমরা দেখি এই প্রশ্নটা, দেখো তথ্য 1, এটা উদ্দীপক একটা তথ্য, আশ্রয় বাক্য এ থেকে বি, সিদ্ধান্ত বি থেকে এ। তাহলে এখানে আবার আশ্রয় বাক্য 1, আশ্রয় বাক্য 2, সিদ্ধান্ত 1। তাহলে স্পষ্ট তোমরা বুঝতে পারছো যে এখানে আশ্রয় বাক্য কয়টি, একটি থেকে একটি সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। এটাতে আবার দুইটা, প্রথম আশ্রয় বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। তাহলে এটা এই যুক্তিতে আশ্রয় বাক্য কয়টি আছে, 2টি। তো অবরোহ অনুমান প্রধানত কয় প্রকার, অবরোহ অনুমান 2 প্রকার, কি মাধ্যম অনুমান আর হচ্ছে অমাধ্যম। কেন অমাধ্যম অনুমানে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয়? তো অমাধ্যম অনুমানে একটি মাত্র, এটা অমাধ্যম অনুমান, আর এটা কি মাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানে মানে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়, এটা করা যায় কি, তাই অমাধ্যম অনুমানে একটি আশ্রয় বাক্য সিদ্ধান্ত। তো প্রশ্নগুলো দেখো এখানে, যে তথ্য 1-এ কোন ধরনের অনুমান নির্দেশিত হয়েছে। তো তথ্য 1-এ তোমরা বুঝে গেছো, যেহেতু এখানে একটা আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত, তাহলে এটা হচ্ছে অমাধ্যম অনুমান। এটার আবার ব্যাখ্যা দিতে হবে। পরবর্তী প্রশ্নে আমরা যাই। এখানে দেখো দৃষ্টান্ত 1, কিছু লিচু নয় মিষ্টি, কিছু মিষ্টি ফল নয় লিচু। তাহলে এখানে কয়টি আশ্রয় বাক্য আছে, একটি। তাহলে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হলে সেটা অমাধ্যম অনুমান। এটা কি, এটা তোমরা বলো তো, এটা মাধ্যম না অমাধ্যম? দেখো এখানে কয়টা আশ্রয় বাক্য আছে, একটি। সিদ্ধান্ত কয়টি, একটি। তাহলে একটি আশ্রয় বাক্য থেকে একটি অনুমান করলে সেটাও কিন্তু অমাধ্যম অনুমান হয়, ওটাও অমাধ্যম অনুমান। তো এই 3টা প্রশ্নের মধ্যে
দেখো এটা অমাধ্যম অনুমান কি, এটা আমরা জানি। অমাধ্যম অনুমান একটি অবরোহ অনুমান ব্যাখ্যা করো, এটাও জানি। দৃষ্টান্ত একে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? অনুপপত্তি মানে হচ্ছে ভ্রান্তি। তো গ নাম্বার হলো দৃষ্টান্ত একে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে। তো এখানে দেখো কিছু লিচু নয় মিষ্টি। তো কিছু লিচু নয় মিষ্টি মানে কি? এটা কোন ধরনের বচন? এটা হচ্ছে অযুক্তি বাক্য, তাই না? বিশেষ নর্থক। অযুক্তি বাক্য কি? বিশেষ নর্থক। তাহলে এই যে দেখো কিছু লিচু, আবার এখানে নয় আছে, তার মানে এটা বিশেষ নর্থক থেকে আবর্তন। তো আমরা জানি নিয়ম অনুসারে বিশেষ নর্থক বাক্যের অর্থাৎ অযুক্তি বাক্যের আবর্তন আসলে করা যায় না, কিন্তু এখানে তো করেছে। এই কারণে ব্যাপ্যতার 4 নম্বর নিয়মটি লঙ্ঘিত হয়েছে। যেমন এখানে দেখো কিছু লিচু, এটা কি পদ? এটা হচ্ছে অবাক্য পদ। এটাও কি পদ? এটাও হচ্ছে অবাক্য পদ। তো এখানে এসে এটা কিন্তু এখানে প্রশ্নটি হচ্ছে দৃষ্টান্ত এক কোন ধরনের অনুপপত্তি ঘটেছে, কেন ব্যাখ্যা করো। তাহলে তোমরা এটা বাক্যটা তোমাদের আগে চিনতে হবে। তো এই বাক্যটা কি বাক্য? কিছু লিচু, তার কিছু লিচু আবার আছে এখানে নয়, তার মানে এটা হচ্ছে অযুক্তি বাক্য। আমরা জানি অযুক্তি বাক্যের সরলাবর্তন সম্ভব নয়। কারণ কি? কারণ অযুক্তি বাক্যের সুনির্মাণের নিয়ম অনুসারে ওপি। তাহলে এটা হলো ব্যাপ্য, কিন্তু এটা কি? এটা অব্যাপ্য। তো এটাকে যখন আমরা এই যে এখানে নিয়ে যাব, তখন সেটা কি হয়ে যাবে? নয় লিচু। নয় লিচু মানে কি? লিচু পদটি কি হয়ে যাচ্ছে? ব্যাপ্য হয়ে যাচ্ছে। এটা কি? ব্যাপ্য হয়ে যাচ্ছে, তাই না? কারণ কি? আমি তোমাদের টেকনিক শিখিয়েছিলাম যে নয়, নন এগুলোর পরে যে শব্দ সেটা হয় ব্যাপ্য। তো এখানে প্রথম আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ এখানে ছিল অব্যাপ্য, কিন্তু সিদ্ধ আবর্তনের পর সিদ্ধান্ত গিয়ে সেটা হয়ে যাচ্ছে ব্যাপ্য, যা আবর্তনের 4র্থ নাম্বার নিয়মটি লঙ্ঘন করে। অতএব এটার সরল আবর্তন সম্ভব নয়। এখানে ব্যাপ্য আবর্তন নিয়ম লঙ্ঘিত হয়েছে। দৃষ্টান্ত 2 ও দৃষ্টান্ত 3 দ্বারা পাঠ্য বইয়ের কোন বিষয় নির্দেশ করে? দেখো পাঠ্য বইয়ের এটা আমাদের এখনো পড়া হয়নি, এটা প্রতিবর্তন পরবর্তী ক্লাসে এগুলো পড়ানো হবে। এখানে দেখো সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, কিছু বুদ্ধিবৃত্তি জীব হয় মানুষ। তাহলে এটা কি? এটা হচ্ছে এই যুক্তি বাক্য, এটা যুক্তি বাক্য, এটা বিশেষ শ্রেণীর যুক্তি বাক্য। তাহলে এটার সরল আবর্তন কিন্তু সম্ভব। সকল কবি হয় শিক্ষিত, কোন কবি নয় অশিক্ষিত। এটা প্রতিবর্তন, এটা আমরা পড়বো না। তো এখানে দেখো উদ্দীপকে দৃশ্যকল্প 1 এই অবরোহ অনুমানের কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। অর্থাৎ দৃশ্যকল্প 1-এ এ যুক্তি বাক্যের বিশেষ যে এ যুক্তি বাক্য আছে, যার উদ্দেশ্য এবং বিধেয় একই ব্যক্তিকে নির্দেশ করে, কাজেই এই যুক্তি এটা সঠিক হয়েছে। এটা বৈধ সরল আবর্তন, অর্থাৎ এ যুক্তি বাক্যের বৈধ সরল আবর্তনকে এটা নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন আমরা দেখছি যে এখানে দেখো কোনো সাপ নয় ব্যাঙ, কোনো ব্যাঙ নয় সাপ। তো এটা কিন্তু আই যুক্তি বাক্য, তাই না? এটা আই, কোনো সাপ নয় ব্যাঙ, তাহলে কোনো ব্যাঙ নয় সাপ। আমরা জানি আই যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় দুটাই অব্যাপ্য, কাজেই এটাকে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করলে ব্যাপ্যতার কোনো নিয়ম লঙ্ঘিত হয় না। দেখো খ নম্বর প্রশ্নে আসছে যে ও বাক্যের আবর্তন কি সম্ভব? ও বাক্যের আবর্তন সম্ভব নয়, কারণ ব্যাপ্যতার 4র্থ নম্বর নিয়ম লঙ্ঘন ঘটে। দৃশ্যকল্প 3-এ কোন ধরনের অনুভূতি ঘটেছে? সব সবজি হয়, এটা আমরা পরে পড়বো, এগুলো আসলে এখান থেকে আসেনি, অন্য টপিক। পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী, সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক। আমি শুধু তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি যে কিভাবে প্রশ্নগুলো আসে। এখানে দেখো অমাধ্যম অনুমানে কয়টি যুক্তি বাক্য থাকে? তো অমাধ্যম অনুমানে যুক্তি বাক্য থাকে 1টি। প্রতিবর্তন এখনো পড়ানো হয়নি। উদ্দীপকের এক দিশা আবর্তনের কোন নিয়মটি লঙ্ঘিত ঘটেছে? 1টি, অর্থাৎ এখানে আবর্তনের কোন নিয়ম লঙ্ঘন ঘটেছে? তো এটা দেখো এ থেকে এ অনুমিত হয়েছে, তার মানে কি? ব্যাপ্যতার নিয়মের লঙ্ঘন ঘটেছে, কারণ এটা এই যুক্তি বাক্যের অবৈধ সরল আবর্তন ঘটেছে। এই যুক্তি বাক্য থেকে আমরা পাবো হচ্ছে এ থেকে পাওয়া যায় কোন যুক্তি বাক্য? ই পাওয়া যায়, কিন্তু এখানে কি নিয়ে আসা হয়েছে? এ। তারপর আমরা দেখি এ থেকে এ কখন হবে? যখন সেটা বিশেষ শ্রেণীর এ যুক্তি বাক্য হবে। কিন্তু সকল ধার্মিক ব্যক্তি এই উদ্দেশ্যে আর সুখী একই কথা কিন্তু নয়, আলাদা ব্যক্তি কিন্তু।
আলাদা অর্থ দেয়, কাজেই এটা সরল, অবৈধ সরল আবর্তন করেছে। উত্তরটা যদি আমরা দেখি, গ নাম্বার, যে আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। আমাদের হাতে সময় অনেক কম, তোমরা এগুলো বইয়ে পাবে। এখানে দেখো, এখানে একটা আছে, এই যে দেখো, অমাধ্যম অনুমান কাকে বলে, ও বাক্যের আবর্তন করা যায় না কেন, দৃষ্টান্ত একের মধ্যে কি ধরনের উপপত্তি ঘটছে। তাহলে এটাও দেখো, এটা এ থেকে এ যুক্তি বাক্য থেকে এ যুক্তি বাক্য উন্নীত করা হয়েছে। কারণ কি, সকল অধ্যাপক হন শিক্ষিত। এ যুক্তি বাক্য সার্বিক সদার্থক, এটা আবার সার্বিক সদার্থক। এখানে এটা অব্যাপ্য, কিন্তু এখানে এটা সকল শিক্ষিত বসানোর ফলে কি হয়ে গেছে, ব্যাপ্য হয়ে গেছে, যা চতুর্থ নিয়মটি লঙ্ঘিত করেছে। এবার আমরা এতক্ষণ যা আমরা পড়লাম সেগুলো থেকে এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখব। তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো এবং চিন্তা করো যে কোনটা উত্তর হবে। এখানে দেখো, অবরোহ অনুমানকে কত ভাগে ভাগ করা হয় বলো? অবরোহ অনুমানকে 2 ভাগে ভাগ করা হয়, অমাধ্যম আর মাধ্যম। তাহলে উত্তর হচ্ছে 2। এরপরে আমরা দেখব, আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে আসি, সবগুলো নিয়ে আসি। দেখো, অবরোহ অনুমানের লক্ষ্য কি? অবরোহ অনুমানের লক্ষ্য হচ্ছে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। অবরোহ পদ্ধতিতে কিভাবে সিদ্ধান্ত, এটা ঠিক 2টি আশ্রয় বাক্য থেকে, আবার একটি হতে পারে। এই প্রশ্ন নিয়ে একটু ঝামেলা আছে, মানে এই প্রশ্নটা এই দুটাই উত্তর হতে পারে। তো অমাধ্যম অনুমানের অপর নাম কোনটি? অবরোহ অনুমানের অপর নাম হচ্ছে প্রত্যক্ষ অনুমান। প্রত্যক্ষ অনুমান মানে হচ্ছে যে সরাসরি একটি বাক্যকেই শুধু ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয়, এজন্য সেটা প্রত্যক্ষ অনুমান। 5, অমাধ্যম অনুমানের শ্রেণীবিভাগ কোনটি? অমাধ্যম অনুমানের শ্রেণীবিভাগ হচ্ছে এই যে দেখো, প্রতিবর্তন। 10টা প্রকার আছে, এর মধ্যে 4টা আমি পড়িয়েছি তোমাদের। এবার আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলো। অমাধ্যম অনুমানে কয়টি যুক্তি বাক্য থাকে? যুক্তি বাক্য থাকে 1টি। অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য থাকে 1টা। আবর্তন কোন ধরনের অনুমান? আবর্তন এক ধরনের অমাধ্যম অনুমান। সরল আবর্তনে কোনটি ঘটে? আশ্রয় বাক্যের ব্যাখ্যাত্ব বেশি হয়, সিদ্ধান্তের ব্যাখ্যাত্ব বেশি। আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকে, আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়। তাহলে এটা ঠিক, পরিমাণ ভিন্ন হয়, কিন্তু গুণগত দিক থেকে কিন্তু একই থাকতে হয়। এই যে এটা দেখো, পরিমাণ একই থাকে না, পরিমাণ ভিন্ন হতে পারে। কাজে ঘ নাম্বার ঠিক। আবর্তিত পরিবর্তন নিয়ম কয়টি নিয়ম মেনে চলে? তাহলে আবর্তনের পরিবর্তন নিয়ম, এটা আমাদের পড়ার মধ্যে থেকে আসেনি, এটা পরবর্তী ক্লাসে পড়ানো হবে। দেখো, কোন যুক্তিতে প্রতিটি পদ কয়বার করে ব্যবহৃত হয়? 2 বার করে। এটা অন্য প্রশ্ন। এই যুক্তি বাক্যে প্রতিবর্তন করলে সিদ্ধান্ত পাওয়া যায়, এ থেকে আই যুক্তি বাক্য পাওয়া যায়। সকল কবি মানুষ যৌক্তিক আকার হবে, কোনটি হবে বলো? সকল কবি হয় মানুষ। দেখো, এখানে সকল কবি মানুষ, এখানে সংযোজক নাই, অর্থাৎ এখানে সংযোজক বসাতে হবে, এটা দিতে হবে। ই বাক্যকে প্রতিবর্তন করলে কোন বাক্য পাওয়া যায়? ই বাক্যকে প্রতিবর্তন করলে ই বাক্যই পাওয়া যায় না। এটা এই অধ্যায় থেকে প্রশ্ন এটা আসেনি, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। কিছু কিছু ছবি হয় তৈরি রঙে, এটা কোন ধরনের যুক্তি বাক্য? কিছু কিছু ছবি হয়, তাহলে এটা হচ্ছে বিশেষ সদর্থক। বিশেষ সদর্থক যুক্তি কোনটি? বিশেষ সদর্থক যুক্তি হচ্ছে ই যুক্তি বাক্য।